হারসি এই বলে কল কেটে তার বাড়ির দিকে গাড়ি ঘোড়ায়। ইনা, তার খালা, সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যা। ইনা মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনা ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশের টেবিলে জাহারা বসে আশেপাশে বারবার চোখ বোলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশ নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞাসা করে, ইরফান ভাই কোথায়? ইনা খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায় হয়তো, আম্মু কল করেছিল, চলে আসবে। জাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা কেমন জানি মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়াদের উল্টো পাশে বসে। ঠিক সেই সময় কেউ বেল বাজায়। কাজের মেয়ে রিতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এই ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে, যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মায়রাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ার বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে। হ্যাঁ। জাহিদ মায়রার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মায়রা আমতা আমতা করে। অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে কেমন যেন লাগছে। নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল। জাহিদ ভ্রুকুচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল তাই পেয়েছি। মায়রা বোকা বোকা চোখে জাহিদের দিকে চেয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলেছি। তোমার নাম? মায়রা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মায়রা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী, ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মায়রা বিরক্ত। এক পাগল থেকে ছাড়া পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল। তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ালো। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায়। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মায়রার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু। হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথায় মায়রা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা কাউকে চিনতে পারছে না। মেয়েটা ইনায়ার পিঠ সমান চুলগুলো ছেড়ে দেয়া। এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়রার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাইয়া, আমার ভাবি থেকে নজর দিও না তো, যাও। ইনায়ার কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে হেসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দিইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর ভাবি, আমার তো মেয়ে হয়েও হিংসা হচ্ছে। মায়েরা খুবই বিব্রত বোধ করছে। এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সায়। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফোলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ থাকলো, এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেকি হেসে বলল, তোমরা এই বাসার কে আমি জানি না, তবে তোমরা সবাই আমায় পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি সেটা। মায়েরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বইয়ের মুখে এমন একটা কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মায়েরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনা হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনা মায়েরার হাত ধরে বলে, আম্মু, ভাবি অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথা ইনায়ের মুখ চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে তাকালে দেখলো তার বাবা তার দিকে গম্ভীর মুখে চেয়ে আছে। ইনায়া বুঝলো না মা এইভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপার কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মায়েরার দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মায়েরা মৃদু হেসে বলল, আমি এবার এসএসসি দিব। তুমি আমার বরের বোন, তাই না? আমার শাশুড়িকে আম্মু ডাকলে তাই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনায়ার খালার সবার দিকে হাত দিয়ে দেখিয়ে বলে, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু।
মায়রার কথা শুনে ইনায়া হাঁ করে তাকালো। দেখে মনে হচ্ছে মায়রা তার বান্ধবী, মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনায়ার ভালোই লাগলো। তবে মায়রা এসএসসি দিবে শুনে অনেক অবাক হলো। এত ছোট, সে এবার এইচএসসি দিবে। তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট। হায় আল্লাহ! অতঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়রা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সেই হিসেবে আমি একটু ছোটই। মায়রার কথা শুনে প্রত্যেকে হাঁ করে চেয়ে আছে। ইরফানের খালার মায়রাকে পছন্দ হলো না, বিরক্ত হয়ে বলল। এই বাচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রুমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল, কিন্তু মায়েরা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমায় বাচাল বলায় আমি খুবই খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটে কথা জমিয়ে রাখতে পারি না বলে আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি, এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মায়রার কথায় ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাততালি দিয়ে বলল, কারেক্ট বলেছো, তুমি মারা। মায়রা ভ্রু কুচকে বলল। মারা কি? জাহিদ হেসে বলল। তোমার নাম? মায়রা মুখ বাঁকিয়ে বলল। আমার নাম মায়রা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল। ও সরি, বলতে ভুলে গিয়েছিলাম। জাহারা বিরক্ত, চরম বিরক্ত মায়রার উপর। কেন যেন ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে মায়রার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে তার মাঝে উদয় হলো বুঝলো না। বিড়বিড় করলো, ঢঙ্গি একটা, অসহ্য। ইনায়া মায়রাকে টেনে জাহারার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মায়রা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মায়রার দিকে। মায়রা জাহারার এমন বিরক্তি এক্সপ্রেশনে হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পর তোমাকে এনে দিব, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না তো, সরি আপু। জাহারা দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকিয়ে আছে। ইনায়া জাহারার কাণ্ডে কিছু বুঝলো না, এখানে কিছু বললো না। আর এদিকে মায়রা তো ফটাফট মুখের উপর সত্যিটা বলে দেয়। ইনায়া যত দেখছে ততই অবাক হচ্ছে। মায়রাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলল, এটা আমার খালামণি। মায়রা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা, এর আগে আন্দাজে বললেও ঠিকই বলেছি তাই না খালামণি? ইরফানের খালা ভ্রু কুচকে মায়রার দিকে চেয়ে আছে। বিরক্তির সীমা পার করছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজলে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগে ইনায়ার কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সে দরজা খুলে দিল। ইরফানকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ডাইনিং এ বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে ছোট করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞাসা করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না, হয়তো ইরফানের হাইটটাই একটু বেশি, তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল। মায়েরা একদম তার পেছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ভ্রু কুচকে পেছনে ফিরে তাকায়। ইরফানকে দেখে মায়েরা চোখ বড় বড় হয়ে যায়, ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়, দু হাতে মুখ চেপে ধরে। পেছন দিকে পড়তে পড়তে ডান হাতে সোফার কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ভ্রু কুচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে ঢোক গেলছে বারবার। সবাই বুঝলো না মায়েরা এভাবে চিৎকার দিল কেন। তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনা মায়েরাকে ধরে বলল। কি হয়েছে ভাবি? মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে কাপা কণ্ঠে বলল, পাগলটা আমায় ফলো করতে করতে বাসায় চলে এসেছে, বাঁচাও কেউ আমায়। মায়েরার কথা কেউ কিছুই বুঝলো না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মায়েরার হাত শক্ত করে ধরে মায়েরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এসব? মায়েরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সমানে খামচি দেয়, রেগে বলে, ছাড়ুন বলছি, ছাড়ুন আমায়। অসভ্য লোক, অন্যের বুকে টাচ করতে লজ্জা করে না? ইরফানকে মুহূর্তের মধ্যেই দরজা খুলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মায়েরার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা ভয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? ইরফানের পেছন থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ওই এডিয়েট, তাছাড়া যাকে থেকে পাশে ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া, যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ। নিজের বউকে নিজেই চিনছো না? ইরফান ভ্রু কুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করলো। বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মায়েরা ভেজা চোখে তাকিয়েছিল দরজার দিকে। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটলো। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলে,
এই পাগল বের হ, এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাড়ি থেকে আমাকেই বের করে দে, কত বড় সাহস! মায়রার কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা। নিজের বরকে এভাবে বলছে কেন? জাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল। আম্মু ওকে সারো। মায়রা ভাঙা গলায় বলল, আব্বু আপনি দেখেছেন না অন্যের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামো করছে? আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস তার! ইরফান ক্রোধান্বিত চোখে মায়রার দিকে চেয়ে তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মায়রাকে একটা ধাক্কা দিয়ে মায়রার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মায়রা উল্টে পড়তে নেয় পিছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মায়রা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মায়রাকে টেনে মায়রার একই গালে কষিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়রা তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগেই ইনায়া মায়রাকে ধরে নেয়। মায়রা ফুপিয়ে ওঠে। একই গালে মা ছেলে থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওভাবে বিড়বিড়িয়ে বলে, শাশুড়িটা একদম দাজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন। কি শক্ত হাত মাইরি, উফ গালটা জ্বলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মায়রার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা। এত জোরে মার খেয়েও এই মেয়ের মুখ বন্ধ হয় না। রুমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রুমা। রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না, বিন্দুমাত্র পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়েছে সাফাই গাইতে এসো না, ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতেই আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি। আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার তালবাহানা করছে। তাই বলে তুমি মারবে? রুমা নেওয়াজ কিছু বলল না, একটু থেমে বলে উঠল, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো তো দিয়েছো এমন একটা বেয়াদব মেয়ের সাথে, যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক? ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না। আমার ছেলে আমার কাছে ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে এখানে রেখেছি। তোমার ছেলে যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, আমার কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল। মায়ের সামনে হাঁটু মুড়ে বসে তার মায়ের দুহাত তার দুহাতের মাঝে নিয়ে চুমু আঁকলো। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সবসময় তোমাদের সাথে থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমা নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা রাগী বদমেজাজি কেন বোঝে না? মুখ ফুটে কিছু বলে না। হাজারো কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন। কিন্তু ছেলেটা তার কথা শুনে না, কারো কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তর নেই। মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথা চারা দিয়ে উঠেছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিছু বলল না। মাথা নিচু করে ফোঁস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়ল। বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান ঘাড় বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত দিতে হয়। তুমি কেমন সভ্য বাবা যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছো? তারেক নেওয়াজ থমকে ওঠেন। ইরফান। ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না এই বিয়ে। এই নিয়ে একটা কথা বললে বাড়াবাড়ি করলে আমাকে নিয়ে বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়েরার দিকে তাকালো। মায়েরার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেটে কেটে চোখ মুখ রক্ত যাবার ন্যায় হয়ে গিয়েছে। ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার একে অপরে চোখে চোখ পড়ায় মায়েরা ভেঙচি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ভ্রু কুঁচকে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর হনহন করে তার ঘরের দিকে চলে যায়। মায়েরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতে থাপ্পড়ি খেয়ে বুঝেছিল এই লোকটাই এই বাড়ির ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী।
না না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই সবার ঘরে চলে যায়। যাহারা বিরক্ত চোখে কিছুক্ষণ মায়েরার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যি ভুল করে ফেললো? মায়েরার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দিবে, কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারেক নেওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করলো না। তার ছেলের সাথেই তার মেয়ের বন্ধুর বিয়ে দিয়ে দিল। তার ছেলের মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই। এমন হলে সে মনের উপর জোর করতো না, কিন্তু এখন এর পরিণতি কি? কথাগুলো ভাবতেই তারেক নেওয়াজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছি তোমার সাথে, বুঝেছো আম্মু? একদম মন খারাপ করবে না কেমন? মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল তার। তার বাবাকে ঠিক করে মনেই নেই, ঝাপসা ঝাপসা মনে পড়ে। মায়েরার মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া, আমার ঘরে একবার এসো। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে। মায়েরার পাশে গিয়ে বলে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মায়েরা দুহাতে মুখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি, হি হি। ইনায়া জাহিদ দুজনে অবাক হয়। মায়েরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে। তুমি খুব ভালো মাইরা। মায়েরা বিরক্ত হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমায় মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না। আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মায়েরার কথা ইনায়া জাহিদ দুজনে অবাক হয়। কি মেরে বাবা? স্বামী শাশুড়ির হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এ তো দিব্যি কাঁদছে আর হাসছে। মায়েরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মারও খেয়েছে এই মেয়ে, এখন এমনভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। আর মায়েরা হইল এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদও অবাক হয়ে ঘরে গেল। এদিকে মায়েরার বারবার গাল গড়িয়ে চোখের পানি মুছতে ব্যস্ত, আবার মুখে হাসি। ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না, আমি মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করিয়ে আমিও বলবো এই টাকলাকে আমি বর হিসেবে মানি না, না না, মানি না এই বিয়ে আমি। হ্যাঁ, আমায় জেনে না সে। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারেক নেওয়াজ ইজি চেয়ারে বসে চোখ বুজে আছে। গম্ভীর গলায় বললেন, এসো। ইনা গুটি গুটি পায়ে ঘরের ভেতরে প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নেওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে সে ট্যুরের ব্যাপারে বাবা জেনেছে কিনা। জানলে খুব বকবে। তারেক নেওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়ার ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনা অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনায়ার থুতনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হয়েছো, সবসময় নিজেকে এভাবে ঢেকে রাখবে, বুঝেছো আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরেই বের হই বাবা। তারেক নেওয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা ভাবে থাকবে না কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ঢেকে রাখুক। ইনায়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ের সামনে আর মাথার কাপড় ফেলবো না, ডান। তারেক নেওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পিছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনায়া, এটা ওই মেয়েটার গালে লাগিয়ে দিও। ইনা বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু। আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছো? ইনা অবাক হয়। তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়ালে থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, উপর থেকে যেমনই হোক ভেতরটা ভীষণ নরম। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে থাকা বোরখা ছেড়ে হিজাব খুললো। এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে অজু করে মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটা ঘায়ের উপর নুনের ছিটিয়ে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে কয়েক ফোঁটা চোখের নোনতা পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার মা তাকে কখনোই মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো না বাসতে পারলেও আঘাত করতো না।
তার মেয়েকে আজ বর শাশুড়ি দুজনাই মেরেছে জানলে মা কি খুব কষ্ট পাবে। কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাববে কেন অযথা। নিজের মাথায় নিজে একটা চাটি মেরে আবারও মুখে পানি দিয়ে হাত দিলে ব্যথা পেয়ে শব্দ করে উঠে চোখ মুখ কুচকে নিজেকে সামলে অজু শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বসলো বিছানার উপর। তার শ্বশুরের থেকে কিনে নিয়েছে এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই কেউ ঘরে আসে। মায়েরার দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি এসো এসো। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডানগাল অসম্ভব লাল হয়েছে, তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এই মেয়েটা কিভাবে হাসছে। ইনায়া ভেতরে গিয়ে বলে, ভাবি তোমার গাল কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেটে আরেকটা বাইট দিয়ে ইনায়ার হাত ধরে বিছানায় বসে বলে, আরে আপু এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না তো। কিন্তু তুমি আমায় ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার ছোট। ইনায়া মৃদু হেসে বলে, তুমি তো সম্পর্কে আমার ভাবি, ছোট হলেও কি? মায়েরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি চোখের পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবেই না। ইনায়া হাসলো। মায়েরা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মায়েরা আবারও চকলেটে আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমায় বউ মানেই না, সেই সম্পর্ক ধরে তুমি ভাবি ডাকছো? এইসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বড় হয়ে যাও তো। ওসব ভাবি টাবি কাটাকুটি। ইনায়া মায়েরার প্রথম কথা শুনে মুখখানা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেললো। মায়েরার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, তোমাকে আমি মায়েরা বলেই ডাকবো। মায়েরা হাসলো। ইনায়া মায়েরার গালে মলম দিতে আঙ্গুল ছোঁয়ালে মায়েরা চোখ মুখ কুচকে বলে, আহ আপু এমনি ঠিক হয়ে যেত। ইস জ্বলছে অনেক। ইনায়া মায়েরার গালে ফু দিল বেশ কিছুক্ষণ, এরপর সরে বসে বলল, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মায়েরার চোখে জল মুখে হাসি। ইনায়া অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়েরা মেয়েটা কিসের তৈরি। মায়েরা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মাগরিবের নামাজ পড়েছো? ইনায়া মাথা নাড়িয়ে বলল, না, কাজা হয়ে গিয়েছে, একেবারে ইশারের সাথে পড়ে নিব। মায়েরা মাথা নাড়িয়ে বলে, আরে না না, বসে থাকবা কেন? যাও আগে নামাজ পড়ে এসো আপু। একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা। যাও যাও নামাজ পড়ে এসো। ইচ্ছে করে লেট করা ঠিক না। মায়েরার কথা ইনায়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনায়া মায়েরার গালে হাত দিয়ে বলল, তুমি খুবই ভালো মায়েরা। মায়েরা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এ বাড়ির মানুষ দেখি শুধু আমাকে ভালোই বলছে, যদিও স্বামী শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলল, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি। তোমার বাবাটা খুব ভালো আপু। ইনায়া অবাক হয় মায়েরার ভয়েসের টোনে। জিজ্ঞাসা করে, তোমার বাবা? মায়েরা চোখ তুলে তাকায় ইনায়ার দিকে, অতঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সময় এর ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতে চকলেট রেখে দু হাতে চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও। ইনায়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ঠেলে ইনায়াকে ওয়াশরুমে পাঠায়। ইনায়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মায়েরার মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবার হাসছে। ইনায়া ওয়াশরুমে গেলে মায়েরা হাঁটু ভাঁজ করে বসে। কেন যেন ভীষণ খারাপ লাগছে। অনেকেরই বাবা থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়। কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছিল। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতো আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকেই তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি, একটা কলম বের করে বিছানার উপর বসে। ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লিখে, আই মিস ইউ বাবা, আই মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়েরার পাশে এসে বসে। মায়েরা হেসে বলে, আপু তোমার চকলেট ভালো লাগে? ইনায়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা সবচেয়ে বেশি মজা লাগে। মায়েরা লাফ দিয়ে উঠল। ইনায়া বুকে থুতু দেয়। মায়েরা হেসে চকলেটগুলো রেখে বোরখা পড়তে পড়তে বলল, চলো চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে, এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতের ঘুমই আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না, যদি শুনে এই রাতে বাইরে গিয়েছে। ইনায়া দুদিকে মাথা দুলিয়ে বলল, না না মায়েরা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদম পছন্দ করে না, আমি যাব না। মায়েরা হিজাব গলার সাথে ঝুলিয়ে ইনায়ার সামনে দাঁড়িয়ে বলল, আহা আপু তুমি এত ভয় কেন পাও বলো তো? ভয়কে জয় করতে শেখো, ওকে? আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার ওই জম ভাইয়ের থেকে প্রোটেক্ট করবো। এবার চলো। ইনায়া হাঁ করে তাকিয়ে বলল,
তুমি তো একটু আগেই থাপ্পড় খেলে ভাইয়ার হাতে, আবার। মায়েরা হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলল, এই দেখো আমার এই গালটা একদম ভালো আছে, আবার মারলে না হয় এই গালটা পেতে দিব। তোমাকে মারতে পারবে না, তাছাড়া ফুচকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো না প্লিজ যাই। ইনায়া মায়েরার দিকে তাকালো, তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ের কি মন খারাপ হয় না? তার মা আর ভাইয়ের হাতে মার খেয়ে ভাইয়ের এমন শক্ত কথা শুনেও দিব্যি ভালো আছে। ইনায়া না করলো না, কেন যেন তার নিজেরই খারাপ লাগছে মায়েরার জন্যে। মায়েরার এই হাসিটুকু কাটতে চাইলো না, তাই রাজি হলো। মায়েরা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলল, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনায়া দ্রুত মায়েরার হাত ধরে আটকে দেয়। মায়েরা, বাবাকে বলো না, বাবা যেতে দিবে না। আসলে রাতের বেলা মেয়েদের বাইরে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মায়েরা মন খারাপ করে বলল, ও কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো আমি আর তুমি যাই। আচ্ছা তোমার সেই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক ভালো হবে না বলো? ইনায়া হেসে বলল, আচ্ছা আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মায়েরা আর ইনায়া বাসা থেকে বের হয়েছে। ইনায়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়েরা যাবে তখন আর কিছুতে রাজি হয়নি। ইনায়া বুঝতে পারছে না জাহারার এমন করার কারণ। মায়েরা ইনায়া ফুটপাতের একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনায়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়েরা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনায়া রাস্তার পাশে এভাবে কখনো খাওয়া হয়নি, তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মায়েরা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো, তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাতে চোখ ডলে আবারও সামনে তাকালো, না ভুল মনে হচ্ছে না। সে কি এই লোকটা থাপ্পড় খেয়ে ক্রাশ খেয়ে এখন সবাইকে নিজের স্বামী রূপে দেখছে নাকি? শুধু একজন নয়, পাশে আরেকজনকে পরিচিত ঠেকলো। মায়েরা ইনায়াকে ডেকে বলল, আপু সামনে ওরা কারা? ইনায়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়েরার কথায় সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়, বিড়বিড় করে। ভাইয়া। মায়েরা বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ ক্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো আর চুলগুলো সাইজ করতো আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকতো, তখন না হয় ক্রাশ খাওয়া যেত, কিন্তু এমন ছেলের উপর সে ক্রাশ খাবে কেন? ছ্যাঃ, তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝে কারো শক্ত কণ্ঠে মায়েরা ধ্যান ভাঙে। ইনায়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভ্রু কুচকে মায়েরার দিকে একবার তাকায়, আরেকবার ইনায়ার দিকে। ইনায়াকে বলে, এই মেয়ে তোর কি হয়? ইনায়া কাপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনায়ার ভাবি, মানে ইরফানের বউ? অদ্ভুতভাবে বলে ওঠে। হোয়াট? ইরফান ইনায়ার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। মায়েরা হতভম্ব হয়ে পিছন পিছন যেতে যেতে বলে, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুচকা খাওয়া হয়নি তো। ইরফান ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনায়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি, মায়েরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলছি। ইনায়া একবার তাকায় মায়েরার দিকে। ইরফান আবারও ধমকে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, ইরফান বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মায়েরা শুদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনার মতো এত ভালো মানুষের কপালে এমন অসভ্য বন্ধু জুটলো কি করে ভাইয়া? সামান্য ফুচকাই তো খেতে এসেছি, দেখেছেন কেমন করছে? মায়েরার কথায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে। যা হয়ে গেল, ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়, ঢোক গিলে আমতা আমতা করে বলল, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে। ইস, ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে, মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়েকে তো রেস্টুরেন্টে দেখে আসলো খানিক আগে, কারেন্টের মতো দৌড়ের। ইরফান এগিয়ে এসে মায়েরার হাত শক্ত করে চেপে ধরে। মায়েরা হাতে ব্যথা পায়, ইরফানের হাত অপর হাতে ধরে বলে, ইস, আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়েরাকে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, হাত ছাড়ে না। মায়েরা অপর হাতে এত চেষ্টা করলো, হাত ছাড়ানোর ব্যর্থ। এদিকে ইনায়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমকে বলে, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনা ফুপাতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুচকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতে বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথা কি গোবর ছাড়া কিছুই নেই? ইনায়া রেগে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর বাইজের থাপ্পড় তার বোনকে দিতে পারেনি, সেটা আমি পূর্ণ করবো এবার। বেয়াদব, সেন্স নেই? যদি কিছু হতো? ইনায়া চুপসে গেল, মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত থেকে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিদা কিনে দে, চল। ইনায়া কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ার কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা,
আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়, ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত করে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেটে সাজিয়ে দিন। মায়রা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হা করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা আবারও তার হাত ছাড়াতে চায়, মুচড়ামুচড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, হাত ছাড়ুন আমার। ইরফান হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে একবার নড়বে না স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটা বস। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, থাক, এমনিতেই গালের ব্যথা এখনো ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন, আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখের প্রবলেম, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলো ফুচকা একেবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। পেছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি? বাদ দে। এরপর দোকানির উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়রা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে, তাহলে 4টে দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়রা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা একটা জাদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেল হাতটা আমার। উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান স্যার, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধের দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়রার হাত ঝাটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়রা ছাড়া পেয়ে তার হাত জ্বলতে জ্বলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁত চেপে মায়রার দিকে তাকায়। শুদ্ধ মায়রার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মায়রাকে দিল। মায়রা 2 হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। 1 প্লেট কোলের উপর রেখে আরেকটা প্লেট বাম হাতে তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভ্রু কুচকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধের হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ ভ্রু কুচকে ফটাফট 3টা ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হাঁ করে চেয়ে আছে। সে জিজ্ঞাসা করলো, আর এই লোক তার 3টা ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি, জিজ্ঞেস করলাম অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখের ফুচকা খেতে তো পারলই না। পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ার পাশে এসে বলে, পানি দে পানি। ওরে আল্লাহ, মেরে এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে। ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে, এই বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজে খাওয়ায় মন দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়াতে ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মায়রার মুখে এসে পড়েছে। মেয়েটাকে কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পুড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশনে এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখায়ভাবে মায়রার দিকে চেয়ে আছে। সে বুঝলো না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়রার ডান গালে চোখ পড়লে দেখলো পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনে মেরেছে মনে পড়লো। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুঝলো। শুদ্ধ মায়রার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়রা খেতে খেতে মৃদু হেসে বলল, জি, মায়েরা ইসলাম। শুদ্ধ নজর মায়রার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়রা 1 প্লেট ফুচকা খাওয়া শেষ। তারপর প্লেটের লাস্ট ফুচকাটা মুখে পুরে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখে পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমার সাদা সিধা পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান ভ্রু কুচকে মায়ের দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব আমি, বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না আপনি?
ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মায়েরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয় নয়তো হাত টেনে ধরে সব পচে যাবে সেই ভয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনার পাশে বসবে। রাস্তা দিয়ে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মায়েরার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মায়েরার সাথে লাগবে লাগবে ভাব। মায়েরা নিজেরও চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মায়েরার হাত ধরে জোরে এক টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মায়েরা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়েরাকে ঝটকা মেরে সরিয়ে সেখানেই কষিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনে ছিটা দিলে যেমন হয় তেমনটা মায়েরার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগের ঘটনার ভয়ে এমনিতে মেয়েটা কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মায়েরার দিকে ট্রাক আসতে দেখেই গাড়ি থেকে নেমেছিল। মায়েরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মায়েরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে। মায়েরা ভেজা চোখে মাথা তুলে তাকায়। কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন আপনি? হ্যাঁ, শুধু মারছে তো মারছেই। আমার লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটু মায়া করে না? পাষাণ লোক কোথাকার। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মায়েরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মায়েরাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়েরা গাড়িতে বসে চোখে জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনায়া শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছো? আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাদ্রেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আরেকদিন তুমি আর আমি একসাথে খাবো। আচ্ছা? ইনায়া কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়েরা অনেকক্ষণ ডাকলো। ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো, বিড়বিড় করলো, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে। একটু দয়া মায়া বলে কিছুই নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটা গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলে, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবে শাস্তি করতে হয়। আর এক গাল অক্ষত আছে, এজন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনো এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, দেখ, যদি একেবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে। এভাবে ডুবধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই। এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা কাজটা একদমই ঠিক করেনি। তুই কেমন জানি এরপর এভাবে বিয়ে দেওয়াটা সত্যি খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলেছে, এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলল, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাব ভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করতে চাইলে নাক গলাতে নিষেধ করেছে। কি আজব পাবলিক! এক মানুষ অথচ ক্যারেক্টার কতগুলো। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মায়রার লালিত টানগাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভ্রু কুচকে তাকায়। মায়রা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায় মায়রা তার মাথার বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়রার লালিত ফোলা ডানগাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মায়রার পানে চেয়ে থাকলো। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মায়রা ঘুমের মাঝে কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না, ঘুমিয়েছে বোধ হয়। সেই সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভ্রু কুচকে বলে, আবার কি হলো তোর?
ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পেছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল, এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়েরা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এত জোরে কেন চলছে গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন? খারাপ লোক। শুদ্ধ পিছনে ফিরে ইশারায় বলে। মেরি মা, চুপ চুপ। মায়েরা তো শুদ্ধর দিকে তাকালোই না, রেগে মেগে বলে। আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ার দিকে তাকিয়ে বলে, আসলেই ভালোর ছিটে ফোটাও নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরো বাড়ায়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থাকে। দুহাত আড়াআড়ি ভাবে গুজে বিড়বিড় করে। অসহ্য লোক একটা। ইনায়া শুদ্ধ অসহায় চোখে একবার মায়েরার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে এরা এমন কেন। মায়েরার মাথায় কিছু একটা আসে। ইনায়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলে। অনেক বকবে। মায়েরা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল। এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমার এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে। কথাগুলো বলে মন মরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভ্রু কুচকে পিছনে ফিরে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না কিন্তু বাবাকে। ইরফান নীরব চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে দু পা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে তো অপরাধ করেছি। আপনি গাল ফাটিয়ে দিয়েছেন, শোধবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললো। এই গর্ধব জানেই না সে কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝেই মায়েরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকে শার্ট দু হাতে খামচে ধরে। পিছনে মুখ লুকায়। তার মনে ভয় তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তোই ভুল করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়েরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায় গম্ভীর মুখায়বয়বে। মায়েরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মায়েরা তার দু হাত তুলে দু গালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই। গালটা জ্বলছে আমার এখনো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা বোকা চোখের সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? কোথায় গিয়েছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝে তারেক নেওয়াজের চোখ যায় মায়েরার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়েরাকে দেখেছিল। মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে, কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালে এ কি অবস্থা হলো? কি করে হলো আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে। কিন্তু মনের কথা মনেই রাখলো। এমনিতেই তাকে নিয়ে অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরো অশান্তি হবে। বাবা ছেলের মাঝে আরো রাগারাগি হবে। এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি। ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। তারেক নেওয়াজ ভুরু কুচকালো। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পিছন থেকে ইরফানের কথা শুনে মায়েরা পিছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লয়ার হতে শিখেছিস বাচ্চাকালে? তারেক নেওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছো? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি সত্যি একটা অমানুষ হয়েছো। এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়া হয় না?
ইরফান রাগে তাদের মেন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতরে চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যি খুব বড় ভুল করেছেন। মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়রা হঠাৎই হেসে বলে, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নেওয়াজকে চুপ থাকতে দেখে মায়রা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনা আর শুদ্ধকে দেখে ভ্রু কুচকালো। আবার মায়েরার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনার দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়েরা ভাবে এক্ষুনি ইনা আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নেওয়াজ ভ্রু কুচকে বলেন, কোথায়? মায়েরা হেসে বলে, আচ্ছা আগে আমার একটা কোশ্চেনের আনসার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না সে, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? তারেক নেওয়াজ কুচকানো ভ্রু শিথিল করে বলে, তা কি ভুল করেছো আম্মু? মায়েরা হি হি করে হেসে বলে, বাবা আমার ফুচকা অনেক পছন্দ, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নেওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মায়েরা মন খারাপ করে বলে, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হব না তো? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সেই হিসেবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না আমি জানি, আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মায়েরার কথায় হেসে ফেলল। ইনা এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মায়েরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনা তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ইনাকে ডাকতে লাগলো। নামাজের আগে অনেকবার ডেকেছে, উঠাতেই পারেনি, এখনো ডাকছে। মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মায়েরা মিটিমিটি হেসে বুদ্ধি হাঁটলো। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনার গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনার দিকে ঝুঁকে বলে, আপু আপু উঠো, সাপ সাপ, তোমার গায়ে সাপ। ইনা আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হওয়ায় মায়েরা সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা দেখে আবারও চোখ বুঝতে চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখে লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয় সাপ বলে। মায়েরা নিজেও ভয় পেয়ে ইনায়ের সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ের এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হয়েছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ পুড়িয়ে ইনায়ের সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মায়েরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নেওয়াজ ইনায়ার পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে কি করছো আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না? বেয়াদব মেয়ে, ঘুমের ঘরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল। মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনো শরীর মৃদু কাঁপছে। রুমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন। তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে। তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ার মা ইনায়ার গায়ে হাত বুলিয়ে আদরের সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো এটা খেলনা, ভয় পেও না।
ইনা আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে উঠে। রুমা নেওয়াজ থমকে উঠে মায়রাকে। মায়রা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। আম সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়রার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মায়রা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না? তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনা আপুও কথা বলল না, বাবাও হাসলো না। এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসলো। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে দু চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে ব্যালকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়রার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়রার ঘরে আসে। মায়রা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পিছন থেকে ভাউ বলে উঠে। মায়রা লাফ দিয়ে উঠে বুকে থুতু দিয়ে পেছনে ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর করব না এমন। ইনায়া হেসে মায়রার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মাইরা। মায়রা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না, ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পেছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন, কে পাগল? মায়রা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হে হে করে হেসে বলে, ওই আমি ইনার মা ইনার হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ থমকে বলেন, একদম বাবা, আরেকটা। মায়রা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ইনায়ার দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মায়রা চোখ বড় বড় করে ইনায়ার হাত ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কিছুটা মায়রার পায়ের উপর এসে পড়ে। মায়রা উ শব্দ করে উঠে। ইনায়া দ্রুত চায়ের কাপ রেখে বলল, হাই হাই, কোথায় লাগলো? মায়রা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনা হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে। মায়রা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে। মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু, আই মিন আমার শাশুড়ি উপরে উপরে দাজ্জাল শাশুড়ি, ভেতর ভেতর ভালো শাশুড়ি, তাই না? ইনায়া মায়রার কথায় হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মায়েরা, আমার সকালে ওঠার অভ্যাস নেই, বাই। মায়রা হেসে বলে, আচ্ছা আপু তুমি ঘুমাও, আর ডিস্টার্ব করবো না পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করলো। বিড়বিড় করলো। শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ। জ্বলুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুম। মায়রা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না। ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মায়রা এদিক ওদিক হাঁটলো। এরপর ধীরে ধীরে মেন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো, তবে এই জায়গা ইরফানদের একদম মেন গেটের ভিতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাম পাশে অনেক গাছপালা লাগানো। মায়েরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় বাগানের ভিতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মায়েরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখলো। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো। কিন্তু খেলার দড়ি এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভিতর দৌড় লাগায়। ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেললো। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে ঘুরে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না, নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটলো। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মায়েরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো, না কেউ নেই।
গায়ের ওড়না খুলে পাশেই ঘাসের উপর গুটিসুটি করে রাখলো। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশের দোতলায় ইরফানের ঘর, সাথে বেলকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়, বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার ব্যালকনি বরাবর নিচের দিকে। মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচ ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালে স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ত মায়েরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখাভাবে মায়েরার পিঠে ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায় না। মায়েরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়, ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মায়েরার দিকেই চেয়েছিল। মায়েরার শরীরের ওড়না না থাকা ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর তার ঘরে চলে যায়। মায়েরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়, চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতর যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে, আবার ভাবলো থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক, বিকালে না হয় খেলা দেখিয়ে দিবে ইনায়াকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মায়েরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরও বিভিন্ন ধরনের। ইরফান প্রায়ই গাছ ছেটে দেয়, আজও সেই জন্য এসেছিল। কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনে মায়েরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মায়েরার পাশ দিয়ে চলে যেতে নিলে মায়েরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পিছন দিকে। সাথে সাথেই ছোটখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরার হাতে, কোমরে, পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধ হয়। মায়েরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখলো উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গোটানো। মায়েরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তে ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনো তার দিকে চেয়ে আছে, সাথে সাথেই চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ, মুখে খই ফোটা। মায়েরা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখলো ইরফানের পায়ের কাছে পড়ে আছে। মায়েরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওনাটা একটু দেবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মায়েরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মায়েরার দিকে চেয়ে ডান পায়ের সাহায্যে মায়েরার ওড়না তুলে 2 হাতে গুটিসুটি করে মায়েরার মুখের উপর ছুঁড়ে মারে। মায়েরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়না সরিয়ে রেখে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়, চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথা সহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মায়েরা তখনই বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে যাওয়ায় ভয়ে 2 হাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না আমি। ইরফান মায়েরার কথা কানে নিল না, ডান হাতে মায়েরাকে ধাক্কা দিল। মায়েরা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ও মাগো বলে উঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মায়েরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মাইরা, কি হয়েছে তোমার? মায়েরা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে, ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাই আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মায়েরা নিজেকে গুটিয়ে বলে, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মাইরা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমাকে নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মায়েরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগে ইরফান মায়েরার পেছন থেকে টান মেরে মায়েরাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হাঁ করে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো ইরফান মায়েরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মায়েরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মায়েরার দিকে। মায়েরাও রেগে বলে, একদম আপনাকে ভয় পাই না, অশুভ লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকেন, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়।
ডাইনিংয়ে এখনো কেউ নেই। মায়েরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখলো সে ঘর পাস করে যাচ্ছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মায়েরা ভয় পায়, হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি। রেগেমেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটা টু শব্দ করলো না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মায়েরা ছিটকে পড়ে মেঝেতে, কোমরে ব্যথা পেয়ে ঘুমিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মায়েরার গাল বাম হাতে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালন শিক্ষা আমি তোকে দেব, ওয়েট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।